পশ্চিমবঙ্গে বসে পাকিস্তানের সঙ্গে টাকার লেনদেন চালাচ্ছে কোন চক্র? গল্পটা যেন সিনেমাকেও হার মানায়। যুবকের বাড়ি বাংলাদেশের লালমনিরহাটে, আর যুবতীর বাড়ি ধূপগুড়ির পাটকিদহ জাকইকোনা এলাকায়। বাংলাদেশের আলিফ ইসলামের সঙ্গে প্রায় 5 বছর আগে ধূপগুড়ির মৌসুমী পারভিনের সমাজ মাধ্যমে আলাপ, আর সেখান থেকেই প্রেম। সেই প্রেমের টানেই বা অন্য কোনো কারণে 4 বছর আগেই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল ওই আলিফ। এরপর সেই আলিফ ভেমটিয়া এলাকার বাসিন্দা এজাজুল ইসলামকে নিজের বাবা পরিচয় দিয়ে মৌসুমীকে বিয়েও করে। এরপর থেকে শ্বশুর বাড়িতেই থাকা শুরু করে সে। পরবর্তীতে কাজের সূত্রে কেরালায় পাড়ি দিয়েছিল এই আলিফ। সেখানে শ্রমিক হিসেবেই কাজ করতো নাকি সে। তারপর একসময় স্ত্রীকে কেরালায় নিয়ে গেলেও পরে আবার বাড়িতে পাঠিয়ে দেয়। বর্তমানে তাদের 2 সন্তানও রয়েছে। এতদূর পর্যন্ত তাও মোটামুটি ঠিক ছিল, কিন্তু সোমবার সমস্ত তাল কেটে যায় যখন আচমকায় ধূপগুড়ি থানায় কেরালা পুলিশের একটি বিশেষ দল ওই আলিফকে নিয়ে হাজির হয়। তদন্তের স্বার্থে তারা অভিযুক্তকে নিয়ে এজাজুলের বাড়িতে যান। এরপরেই আলিফের পর্দাফাঁস হয়। জানা যায় 2 মাস আগেই নাকি কেরলের পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল ওই আলিফ। গ্রেপ্তারের কারণ হিসেবে স্থানীয়রা যা জানিয়েছেন তা হলো পাকিস্তানের টাকা লেনদেন এবং সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগ রয়েছে ওই ধৃত আলিফের বিরুদ্ধে। ওর যে একটা ফোনের নাম্বার আছে না, তো ওইটা ওর বন্ধুকে দিছিল কিছুদিন চালানোর জন্য। ওর কাছে বলে সিম ছিল না, সেই জন্য ওকে চালাইতে দিছে। তারপর ওর বন্ধু নাকি পাকিস্তানের সাথে লেনদেন ছিল নাকি, ও কিন্তু জানতো না এইসব বিষয়ে। তারপর ওর বন্ধু নাকি মোবাইলের রিচার্জ ওর পাকিস্তানের যে বন্ধু ছিল তাকে মেরে দিছিল, ওইটার জন্য নাকি রিচার্জটা মারার জন্য ধরছে। কিন্তু এসব কিছুই জানতো না, মানে ওর বন্ধু সব কিছু করছে। যুবক কোনো লেনদেন ফ্রড করছে বা নেভির কোনো তথ্য পাচার কি করে বাংলাদেশে? এটা ও ফোনে যোগাযোগ করে বাংলাদেশ থেকে এখানে এসে যোগাযোগ করছে, বিয়ে করছে। কতদিন আগে বিয়ে করছে? বিয়ে করার 2টা বাচ্চা আছে ওর। এখান থেকে 7 মাস হলো ও বাংলাদেশ থেকে এসে কাজে লাগেছে। তারপরে ওখানে গিয়ে এই কাণ্ড করছে। ফোনে যোগাযোগ করে বিয়ে করে বাংলাদেশ চলে গেছে। বউকে এখানে ছিল, ওটাকে নিয়ে গেছিল, আবার আসছে। কবে আসছে আমরা জানি না। বৈধভাবে আসছে না অবৈধভাবে আসছে? সেটা তো অবৈধভাবেই আসছে। যদিও ধৃত আলিফ ইসলামের দাবি মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা লেনদেন করতেন। পরে সেই সিম এবং অ্যাপ এক বন্ধুকে ব্যবহার করতে দিয়েছিলেন। সেই বন্ধুই পাকিস্তানের কারোর সঙ্গে লেনদেন করেছিল বলে নাকি তাকে গ্রেপ্তার করেছে। তার আরও দাবি, এই ঘটনায় গুজরাট থেকেও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ও বললো যে আমি কিছুই করিনি, আমি এটা অ্যাকাউন্ট লেনদেন করছি, এইটুকুই। কাকে কোথায় টাকা পাঠিয়েছিল? পাকিস্তানে পাঠিয়েছে। ওর অ্যাকাউন্ট থেকে? ওর অ্যাকাউন্ট থেকে। কে পাঠিয়েছে, ও না অন্য কোনো ছিল? অন্য কেউ পাঠাইছে। ওর অ্যাকাউন্টটাও ছেলেটাকে দিছিল, মানে সিমটা? সিমটা। তারপরে সেই সিম ব্যবহার এবং অ্যাকাউন্ট দুটাই ওর অ্যাকাউন্ট থেকেই টাকা ট্রান্সফার হয়েছে, এরকম যাবো শুনলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনাটা এতক্ষণ দেখলেন তাতে কি মনে হচ্ছে? দেখুন, প্রশ্নটা কিন্তু অনেক। প্রথমত, এই যুবক কিভাবে অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে এসে রীতিমতো ভারতের নাগরিক হয়ে উঠল? কেউ কিছুই টের পেল না কেন? পেলেও তারা থানায় জানালো না কেন? যে ভদ্রলোককে বাবা সাজানো হয়েছিল তিনিও কি এই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত? এই পুরো ঘটনার নেপথ্যে কি আন্তর্জাতিক কোনো চক্র কাজ করছে? কারণ বাংলাদেশ থেকে প্রেমের জালে ভারতীয়দের ভুলিয়ে ফুসলিয়ে বিয়ে করে এদেশে বসে বসে ভারতের ক্ষতি করার চেষ্টার প্রসেস কিন্তু নতুন কিছু নয়। তাহলে কি এবার এভাবেই নতুনভাবে ভারতের বিরুদ্ধে ছক কষছে বাংলাদেশের তরুণ প্রজন্মকে ব্যবহার করে পাকিস্তান? এই প্রশ্নটাও কিন্তু এখন সমগ্র ভারত তথা পশ্চিমবঙ্গের কাছেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশের একাংশ যতই পাকিস্তানকে নিজেদের সহোদর ভাবুক না কেন, পাকিস্তান কিন্তু আছে সেই পাকিস্তানে। না হলে এই তারা T20 বিশ্বকাপে বাংলাদেশের পাশে দাঁড়াতে গিয়ে নিজেরা খেলা বয়কট করছিল, আর এখন রাতারাতি সেই বাংলাদেশই নাকি পাকিস্তানের শত্রু হয়ে উঠেছে। বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে হেরে গিয়েছে পাকিস্তান, আর ভাইজান বাংলাদেশের কাছে সিরিজ হেরে বেজায় মন খারাপ ওই পাকিস্তানে। হারের পরেই পাক ব্রিগেডের যাবতীয় রাগ গিয়ে পড়ে আম্পায়ার কুমার ধর্মসেনার ওপর। জানা যাচ্ছে যে শ্রীলঙ্কান আম্পায়ারের বিরুদ্ধে রীতিমতো নালিশ ঠুকেছে পাকিস্তান। তাদের দাবি, বাংলাদেশকে অন্যায্য সুবিধে দিয়েছেন ওই আম্পায়ার।
আসলে হয়েছে কি, ম্যাচের শেষ বলের ঠিক আগের ডেলিভারিতে মাঠের আম্পায়ার কুমার ধর্মসেনা বাংলাদেশকে ডিআরএস নেওয়ার অনুমতি দেন। পাকিস্তানের অভিযোগ, নির্ধারিত সময়ে ডিআরএস নেয়নি বাংলাদেশ। মাঠের জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখার পর সিদ্ধান্ত নেয়। নিয়ম ভেঙে তাদের সেই অনুমতি দেন আম্পায়ার। নিয়ম অনুযায়ী রিপ্লে দেখানোর আগে রিভিউ নিতে হয়, 15 সেকেন্ডের মধ্যে রিভিউয়ের আবেদন করতে হয়। কিন্তু টাইগার ব্রিগেড কোনো নিয়মই মানেনি বলে পাকিস্তানের অভিযোগ। যদিও ম্যাচ রেফারি তাদের বোঝানোর চেষ্টা করেন যে বাংলাদেশকে কোনো অন্যায় সুবিধে দেওয়া হয়নি, কিন্তু তারপরেও সেই ক্ষোভ বজায় থেকেছে। ভাবুন, কদিন আগেই ভাইজান বলে একদম গলায় গলায় মিলে যেতে চলেছিল এই দুই দেশ, আর আজ সেই ভাইজানের বিরুদ্ধে নালিশ করতে দেখা যাচ্ছে পাকিস্তানকে।